আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি অন্তর খান আবারও ফিরে এলাম আমাদের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা নিয়ে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি। আচ্ছা, তো গত ক্লাসের পর থেকে আমরা আবার শুরু করে দেই। তো একদম শুরুতে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে প্রোগ্রামের মূল সংগঠন, মানে একটা প্রোগ্রামের মূল স্ট্রাকচারটা আসলে কিরকম। আমাদের গত ক্লাসের কথা যদি মনে থাকে, আমরা কিন্তু দেখছিলাম যে একটা কম্পিউটার কিভাবে কাজ করে, তার ইনপুট থাকে, প্রসেসিং করে, আউটপুট হয়। একটা প্রোগ্রাম আসলে এক্স্যাক্টলি একই রকম, ঠিক আছে? মূল তিনটা অংশই সেম ধরনের জিনিস। ডাটা ইনপুট নেয়, ডাটা প্রসেসিং করে এবং ফাইনালি ডাটা আউটপুট দেয়। এবং এটার একটা খুবই সিম্পল এক্সাম্পল কি হতে পারে, যেমন একটা ক্যালকুলেটর সফটওয়্যার। এই যে তোমরা দেখো যে ক্যালকুলেটর আমরা কি করি, ইনপুট দেই, ধরো এই যে 1 + 1 এটা লিখলাম। তারপরে কি করব, আমরা প্রসেসিং করব। এই যে ইকুয়াল চিহ্ন দিলে তখন আমরা প্রসেসিং করব, আসবে কি অ্যান্সার, আউটপুট 2। তো এইটাই কিন্তু বেসিক্যালি আমার একটা প্রোগ্রামের স্ট্রাকচার, ঠিক আছে? তো আবার আমাদের বইতে নেক্সট যে টপিকটা আছে সেটা কি হচ্ছে যে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম তৈরির ধাপগুলা, ঠিক আছে? আমরা আগে দেখলাম কি যে একটা প্রোগ্রামের মূল জিনিসগুলা কি কি, দেন এখন আমরা দেখতে চাচ্ছি যে একটা প্রোগ্রাম তৈরির স্টেপগুলা কি কি, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ পরীক্ষায় মাঝে মধ্যে এই জিনিসটা আসে যে তোমাদের প্রোগ্রাম তৈরি করার ধাপগুলা কি কি। তো এইখানে মোটামুটি 7টা ধাপের মতন আছে। অনেক তোমাদের অনেক স্যারের বইতে দেখবে যে একটা দুইটা ধাপ বেশি থাকতে পারে, বাট মূল স্টেপগুলা কিন্তু এই জিনিসগুলাই। তো আমি কম্পাইল করে এই স্টেপগুলা তোমাদের জন্য লিখে দিছি এখানে। এটা অনেক সময় একটা চক্র আকারে আসে, ঠিক আছে? কারণ একটা প্রোগ্রাম ডেভেলপ করার স্টেপগুলা কিন্তু আসলে কন্টিনিউয়াস, ঠিক আছে? যে আমি প্রথমে এই কাজটা করলাম, তারপর এটা করলাম, তারপর এটা করলাম, করে যে শেষ হয়ে গেল তাই না। আসলে এটা একটা সাইকেলের মতন, ঠিক আছে? ডেভেলপমেন্ট চলতেই থাকে। তো প্রথমে একদম ফার্স্ট স্টেপ যেটা, সেটা এখানে দেখো রিকোয়ারমেন্টস নির্ধারণ। তার মানে কি, আমি প্রোগ্রামটা তৈরি করব, কি প্রোগ্রাম কি করতে হবে, এটার রিকোয়ারমেন্টস গুলা সেটা ঠিক করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের সমস্যা বিশ্লেষণ, যে আমি আসলে ঠিক কি কি সমস্যা এই প্রোগ্রামটা দিয়ে সলভ করতে চাচ্ছি, তাই না? কারণ প্রত্যেকটা প্রোগ্রামেরই মূল উদ্দেশ্যটা কি, আমার প্রবলেম সলভ করা কোনো ধরনের, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে গিয়ে ডিজাইন করব, যে ওই সমস্যাটা আমি ঠিক কিভাবে স্টেপ বাই স্টেপ করতে পারি। এরপর আছে বাস্তবায়ন করা। বাস্তবায়ন বলতে হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি আমি কোডের মধ্যে এটা লিখব, এটাকে বলা হয় বাস্তবায়ন করা। এটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কোড লিখব। তারপরের যে স্টেপটা, সেটা হচ্ছে এরর বের করা এবং ডিবাগ করা, ঠিক আছে? আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, ভুল থাকে, সেগুলোকে ঠিক করতে হবে। ফাইনালি বাস্তবে ব্যবহার করা। এটাই হচ্ছে গিয়ে ধরো টপ টু বটম একটা সাইকেল। এরপরের যেটা, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তার মানে তুমি এখন বাস্তবে এটাকে ইউজ করতেছো সফটওয়্যারটাকে। তো এইখানে দেখা গেল কি, যে নতুন কোনো ধরনের সমস্যার উদ্ভব হইলো, অথবা এমন হইলো যে তোমার নতুন কোনো রিকোয়ারমেন্টস আসলে এখন আসতেছে, যে হ্যাঁ আমার এইটা তো সলভ করতেছি এই সফটওয়্যার দিয়ে, এখন আমার আরো কিছু কাজ করা দরকার। ওই স্টেপটাই হচ্ছে গিয়ে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, যে তুমি কন্টিনিউয়াসলি এটার সাথে আরো ডেভেলপমেন্ট করবা। এবং সেই স্টেপ থেকে কিন্তু আবার আমার শুরুতে চলে আসতেছে কিভাবে, রক্ষণাবেক্ষণ থেকেই কিন্তু আমার রিকোয়ারমেন্টস নির্ধারণ হবে আবার নতুন করে, ঠিক আছে? যে আসলে আমার আবার নতুন কি কি রিকোয়ারমেন্টস। তো এই দেখো, এটাই কিন্তু একটা ডেভেলপমেন্ট সাইকেল, প্রোগ্রাম উন্নয়ন চক্র, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমরা নেক্সট টপিকে আসি। যে ওই মাত্র আমরা যেটা দেখলাম যে প্রোগ্রামের ভুল বা এরর আসলে আর কিরকম, তাই না? তো সেইখানে আমরা যদি দেখতে চাই, দেখো আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে কয়েকটা এররের প্রকারভেদ আছে। ফার্স্টে যেটা সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর, ঠিক আছে? এছাড়াও আরেকটা আছে সিমেন্টিক এরর। তো মূলত আমরা এই 4 ধরনের এরর কি কি এখন এগুলা দেখবো আমরা। আচ্ছা, তো ফার্স্টেই যেটা, সেটা হচ্ছে কি আমার সিনট্যাক্স এরর, ঠিক আছে? সিনট্যাক্স আসলে কি, যেমন টাইপ করতে গিয়ে ভুল করা, ঠিক আছে? টাইপও বলে এটাকে। তারপরে হচ্ছে গিয়ে ধরো কোথাও কোনো বানানে ভুল হইলো, নামের বানান, অথবা ধরো তোমার গ্রামাটিক্যাল ভুল হইলো, যেখানে ব্র্যাকেট দেওয়ার কথা সেখানে ব্র্যাকেট দেওয়া হয় নাই, ঠিক আছে? এই ধরনের যে ভুলগুলা, সেটাকে বলা হচ্ছে গিয়ে সিনট্যাক্স এরর। এই সিনট্যাক্স এরর কি, অনুবাদক সহজেই ধরতে পারে। ওই যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অনুবাদক সফটওয়্যার আছে, তাই না? কারণ কি, আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলোকে আগে অবশ্যই আমাকে কি মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করতে হবে, এবং সেটা কে করে, অনুবাদক সফটওয়্যার করে। তো এই যে অনুবাদক যে সফটওয়্যার, সে যখন অনুবাদ করতে যাবে তখন দেখবে কি, যারে ও তো এই যে টাইপ করতে ভুল করছে, অথবা হচ্ছে আমার কি একটা ব্র্যাকেট দেয় নাই,
বা অন্যান্য ধরনের গ্রামারের ভুল আছে, তো তখন সে তোমাকে মার্ক করে দিবে যে এই যে এইখানে ভুল আছে, এখানে ভুল আছে। তো এইটা হচ্ছে অনুবাদক সফটওয়্যার খুব সহজেই ধরে ফেলতে পারে। গেল। তো এরপর আস্তে আস্তে আমার নেক্সট প্রবলেমটা যেটা হয় আমাদের কোড করার সময়, যেই ধরনের ভুলগুলা হয়, যেটাকে আমরা আসলে বাগ বলি। বাগ কেন বলি, আমরা আসলে লাস্ট একটা গল্প শুনবো, তখনই আমরা আসলে বুঝতে পারবো যে প্রোগ্রামের ভুলকে কেন আসলে বাগ বা পোকা বলা হচ্ছে এখানে। যাই হোক, তো এরপরে আসতেছে আমাদের লজিক্যাল এরর। ঠিক আছে, তো লজিক্যাল এররটা আসলে কি, তোমার কথা ঠিক আছে, ঠিক আছে, সিনট্যাক্স ঠিক আছে, কিন্তু তোমার কোডের ভিতরে যে লজিকটা তুমি দিছো, এই লজিকে কোনো ধরনের ভুল আছে। ঠিক আছে, এটা কিন্তু অনুবাদক সহজে ধরতে পারে না। কারণ কি, কারণ অনুবাদক তো খালি দেখবে যে আমার গ্রামার ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওয়ার্ড মানে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ফেলতে পারবে। এটা কিন্তু সত্যি, গ্রামার ঠিক থাকলে তুমি এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ফেলতে পারবা। এখন এটা আসলেই কোনো মিনিং আছে কিনা সেটা কিন্তু সে বুঝতে পারবে না। ঠিক আছে, এই কারণে এটা সলভ কিন্তু তোমাকে করতে হবে। তুমি কিভাবে সলভ করবা, তোমার টেস্ট ইনপুট আউটপুট ডাটা দিবা, ঠিক আছে, টেস্ট করবা। যে ধরো 1+1 দিয়ে দেখলা, তুমি তো জানো যে 1+1 হচ্ছে গিয়ে 2 হবে। ঠিক আছে, তো এখন তোমার যদি 1+1 2 না হয়ে 5 হয়ে গেল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবা যে আমার আসলে লজিকে কোনো ভুল আছে, যে যোগ চিহ্ন দুইটা অ্যাড করার কথা না করে করলো কি, একেবারে ডাবল করে সেটাকে আবার +1 করে দিছে। তাহলে লজিকে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। তো সেইটা তোমার এরকম টেস্ট ইনপুট আউটপুট ডাটা দিয়ে চেক করে দেখতে হবে। ঠিক আছে, যেমন এটার একটা এক্সাম্পল কি হতে পারে, যে লজিকের যে এরর, তোমার ধরো দুইটা ভ্যালু কম্পেয়ার করার কথা। এই যে আমরা ম্যাথমেটিক্সে এরকম দেখছি না, কম্পারিজন দেখছি না, ঠিক আছে, যে এ গ্রেটার দেন বি অথবা হচ্ছে গিয়ে এ লেস দেন বি, এরকম। তো আমি যদি ধরো যেই জায়গায় আমার কম্পেয়ার করার কথা যে এ কি বি এর থেকে বড় কিনা, ঠিক আছে, এ কি বি এর থেকে বড় নাকি হচ্ছে গিয়ে ইয়া আচ্ছা, সেটার জায়গায় আমরা কি করব, যে এ বি এর থেকে ছোট। ঠিক আছে, যেখানে বড় চেক করার কথা যে এ কি বি এর থেকে বড় কিনা, সেই জায়গায় ধরো আমরা এমন করে ফেললাম যে এ হচ্ছে বি এর থেকে ছোট, তাই না? কিন্তু এটা তো ভুল, যেখানে বড় চেক করার কথা ছোট চেক করতেছি। তো এটা কিন্তু লজিক্যাল এরর। ঠিক আছে, কারণ এখানে আমার লজিকে ভুল হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, গেল। এরপরে যেটা থার্ড যে টাইপ, সেটা হচ্ছে গিয়ে আমার রান টাইম এরর। ঠিক আছে, রান টাইম হচ্ছে গিয়ে প্রোগ্রাম চলাকালীন যে এররের উৎপত্তি হয়। তো চলাকালীন কোন ধরনের এররের উৎপত্তি হয়, আমরা একটু এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, যেমন আমার প্রোগ্রামের ভিতরে এমন কোনো ভ্যালু জানতে চাওয়া, ঠিক আছে, যেটা আমার প্রোগ্রামের কাছে সেই ভ্যালুটা নাই। যেমন ধরো আমার সফটওয়্যার হচ্ছে গিয়ে তোমার তোমার রেজাল্ট নিয়ে কাজ করতেছে, তো ওইখানে হঠাৎ করে আমি জানতে চাইলাম যে তুমি কি খাও, সেটা তো সে বলতেই পারবে না। তাহলে কি হবে, তখন একটা এরর দেখাবে যে ভাই আমি কি কি জানি এটা তো আমি জানতে জানি জানি না। ঠিক আছে, তো এইরকম এটা। আবার কি, শূন্য দিয়ে ভাগ করা, আমরা কি জানি যে ওই যে ক্যালকুলেটরে শূন্য দিয়ে ভাগ করতে দিলে কি বলে, যে এরর আসে। কারণ কি, শূন্য দিয়ে ভাগ করা যাচ্ছে না, এখানে ইনফিনিট চলে আসবে, তাই না? হয়তো ইনফিনিট আসবে অথবা এরর দেখাবে। ঠিক আছে, এইরকম। তারপরে কি, এটা আসলে দূর করারও, এটাও দূর করার উপায় কি, আমার নিজে নিজে করতে হবে, কারণ এই ধরনের জিনিসগুলোও কিন্তু আমার কম্পাইলার ধরতে পারবে না, অনুবাদক সফটওয়্যার ধরতে পারবে না। সেটা এটাও হচ্ছে গিয়ে ইনপুট আউটপুটের উপর ডিপেন্ড করি। ঠিক আছে, আমার মূল জিনিস হচ্ছে ইনপুট আউটপুট, কিন্তু এইবার দেখো আমরা কি করতেছি, আমরা হচ্ছে ইনপুট আউটপুটকে সুনির্দিষ্ট করে কন্ট্রোল করব। ঠিক আছে, আমরা ইনপুট আউটপুটটাকে কন্ট্রোল করার মাধ্যমে আমি এনশিওর করতে পারবো যে না আমার চলাকালীন কোনো এরর হবে না। তো কন্ট্রোল করার মানেটা কি আসলে, কন্ট্রোল করাটার মানেটা হচ্ছে যে আমি আসলে বলে দিব, ঠিক আছে, যে শূন্য দিয়ে ভাগ করা যাবে না। কেউ যদি ধরো ওই যে 2/0 এরকম কিছু লিখলো, তাহলে আমি আসলে ক্যালকুলেশন করবি না, আমি বলবো যে ইনভ্যালিড। ঠিক আছে, ইনভ্যালিড এরকম একটা কিছু বলে দিব, যে না না আমার আসলে নেওয়া যাবে না। ঠিক আছে, ভ্যালু করতে পারবো না এটা আমি, কারণ আমার যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে আমার এরর আসবে। এবং ইনপুট আউটপুটের রেঞ্জ রেস্ট্রিক্ট করে দেওয়া, যে হ্যাঁ এতর থেকে এতর মধ্যে। ওই যে তোমরা যখন অনলাইনে কোনো ফর্ম টর্ম পূরণ করো, তখন দেখো একটা বিভিন্ন সময় এরকম ডিরেকশন দেওয়া থাকে না, যে শুধু A to Z, তারপরে হচ্ছে গিয়ে 0 to 9 এগুলা ইউজ করা যাবে, অন্য কোনো সিম্বল ইউজ করা যাবে না। এটার কারণও কিন্তু এইটাই, এই যে এই ধরনের রান টাইম এরর যাতে না হয়। ঠিক আছে, কারণ ধরো A to Z আর 0 to 9 এই দিয়ে হচ্ছে তাদের সবকিছু লিখতে হবে ফর্মের ভিতরে। তো তুমি করলা কি, তুমি এখানে হচ্ছে তুমি বাংলা অক্ষর সরে বসায় দিলে। ঠিক আছে, এখন এইটা দিলে তো ওদের সফটওয়্যার আর কিছু বুঝতে পারবে না, তাই না?
তো তখন কি ওদের একটা রান টাইম এরর হবে। তো সেইটা যাতে না হয় সেই জন্য কিন্তু তারা কি, তুমি যদি অন্য কোনো অক্ষর এখানে ইনপুট দাও, তারা কিন্তু তোমার সেই ইনপুটটাই নিবে না। ঠিক আছে, ইনপুট না নেওয়া হচ্ছে এক জিনিস, আর রান টাইম এরর হইলে তো সমস্যা হয়ে যাবে। এই কারণে ইনপুটটাই সে নিবে না। এইগুলোই কিন্তু তোমার এই ধরনের প্রোগ্রামের সমস্যা দূর করার উপায়। ঠিক আছে, তো এই আমরা দেখলাম মূল 3 ধরনের প্রোগ্রামের এরর। লাস্ট যেই টাইপের এররটা যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সিমেন্টিক এরর। ঠিক আছে, সিমেন্টিক এররটা হচ্ছে আসলে অর্থ বুঝতে ভুল করা। এবং এইখানে তোমার সাথে একটা এক্সাম্পল দিছি যে মিটার ইউনিটকে ফুট মনে করে হিসাব করছে। ঠিক আছে, জাস্ট এই একটা কাজ করার জন্য তোমাদের কিন্তু খুব বড় ধরনের একটা লস করে ফেলছে, এবং নাসার মতো একটা কোম্পানি এই লস করছে। তুমি যদি গল্পটা দেখো, এই যে দেখো এখানে একটা নিউজ স্টোরির আর্টিকেল দেওয়া আছে। ঠিক আছে, লস অ্যাঞ্জেলেস টাইমস। ঠিক আছে, তো এইখানে তোমরা যদি দেখো যে নাসা তাদের একটা ক্লাইমেট অরবিটার ছিল, মার্সে একটা অরবিটার পাঠাইছিল মঙ্গল গ্রহে। ঠিক আছে, সেইটা ক্র্যাশ করছে। কি কারণে জানো? জাস্ট তারা যে ক্যালকুলেশন সফটওয়্যার ছিল, যে ল্যান্ডিং ক্যালকুলেশন, ওইখানে মিটার ইউনিটকে ফুট ধরে হিসাব করছে। কারণ তাদের সাথে ওই যে ইংলিশ মেট্রিকের প্যাচ লেগে গেছে। ইংলিশ তো হচ্ছে গিয়ে তোমার কি ফুট দিয়ে হিসাব করছে, আবার মিটার হচ্ছে গিয়ে কি আমাদের ইউনিট, ইন্টারন্যাশনাল ইউনিট। এইটা নিয়ে প্যাচ লেগে $125 মিলিয়ন মার্স অরবিটার গেল, শেষ একদম, ডাইরেক্ট গিয়ে ক্র্যাশ করছে। কারণ ও ভাবতেছে যে আমি এখনো বহুত উপরে আছি। ঠিক আছে, আসলে তো গিয়ে একবারে মাটিতে লেগে গেছে। এই হচ্ছে আমাদের মানে সিমেন্টিক এরর, অর্থ বুঝতে ভুল করা। কারণ কি, ক্যালকুলেশন কিন্তু অল রাইট, ভিতরে তো শুধু সংখ্যার ক্যালকুলেশন, তাই না? সে ভাবতেছে যে 500, এখন সে ভাবতেছে যে আমি 500 মিটার উপরে আছি। ঠিক আছে, আসলে কিন্তু আসে হচ্ছে গিয়ে 500 ফিট। এই ধরনের একটা ঝামেলা প্যাচ লাগায় ফেলছে। এইটা করে একেবারে ক্র্যাশ করে শেষ। এটা ছিল আরেক ধরনের এরর। আচ্ছা, আর ফাইনালি যে গল্পটা আসলে বলতে চাচ্ছিলাম, যে ডিবাগিং এর গল্প। প্রোগ্রামের এররকে আসলে কেন বাগ বলা হচ্ছে? আসলে বাগের এইরকম গল্প আছে একটা, এটা আসলে আসলেই সত্যি কিনা সেটা বলা দুষ্কর, বাট গল্পটা হচ্ছে এইরকম। ঠিক আছে, যে একদম যখন প্রথম কম্পিউটার তৈরি করা হয়েছিল, তো সেই কম্পিউটারটা আসলে আমাদের এখনকার কম্পিউটারের মতন কিন্তু না, খুবই ডিফারেন্ট ছিল। এখানে এরকম সুইচের মতন থাকতো। ঠিক আছে, এরকম কন্ট্যাক্ট সুইচের মতন, সেগুলা দিয়ে কানেকশন অন অফ হইতো। ঠিক আছে, অন অফ হইতো। তো স্টোরিটা আছে এরকম যে কম্পিউটার চলতেছিল চলতেছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো ইঞ্জিনিয়ার হচ্ছে প্রবলেম খোঁজা শুরু করলো যে কি ধরনের সমস্যা, কেন কাজ করতেছে না। তো হঠাৎ করে দেখা গেল কি, এই যে এরকম একটা সুইচের ভিতরে, ঠিক আছে, এই সুইচটা হচ্ছে এই যে উপরে নিচে উঠে লেগে অন অফ হয়। ঠিক আছে, একটু বড় করে আঁকি। ধরো এইরকম এইরকম একটা কন্ট্যাক্ট আছে, এইখানে হচ্ছে গিয়ে এটার সাথে এটা টাচ করলে, ঠিক আছে, এটার সাথে এটা টাচ করলে হচ্ছে গিয়ে অন হবে, এটা ছেড়ে দিলে হচ্ছে অফ হবে। তো এরকম একটা স্টোরি আছে যে এইখানে একটা পোকা ঢুকে গেছিল। ঠিক আছে, এই যে সুইচের মাঝখানে ধরো এইখানে একটা পোকা ঢুকে গেছে। তো এই যে এই জায়গায় একটা পোকা ঢুকে গেল, সেই জন্য কিন্তু এটা অন হইতে চাইলেও আর অন হতে পারতেছিল না। ঠিক আছে, যদিও এটা চাচ্ছিল অন হতে পারছিল না। তো সেই জন্য কি আমার কম্পিউটার কাজ করতেছিল না। তো তারপরে যখন এই পোকাটাকে সরায় ফেলা হইলো, পোকা মানে কি বাগ, তো এই বাগটাকে যখন রিমুভ করা হইলো বা ডিবাগ করা হইলো, তখন কিন্তু আমার সমস্যারও সমাধান হয়ে গেল। তো এইখান থেকে বলা হয় যে আসলে প্রোগ্রামের এররকে বাগ বলা হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের স্টোরি। আচ্ছা, অলরাইট, তো এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে ডকুমেন্টেশন। ঠিক আছে, তো ডকুমেন্টেশনের ব্যাপারটা হচ্ছে এইরকম আসলে, যে আমাদের একটা প্রোগ্রামের ব্যাপারে যে কোনো লিখিত তথ্যচিত্র ভিডিও যে কোনো ধরনের আসলে ইনফরমেশন আমরা যখন একটা ইউজারের কাছে বর্ণনা করব, সেটাই কিন্তু ওই সফটওয়্যারের জন্য বা প্রোগ্রামের জন্য আসলে ডকুমেন্টেশন। তো ইউজারটা আসলে কে? ঠিক আছে, আমরা যদি দেখি ইউজার আসলে সবাই যারা এই প্রোগ্রামিং করে সফটওয়্যারটা তৈরি তৈরি করতেছে, তারাও কিন্তু আসলে এক ধরনের ইউজার। ঠিক আছে, এবং ফাইনালি যারা সফটওয়্যারটা ইউজ করতেছে, এন্ড ইউজার, ঠিক আছে, তাদের কিন্তু আমরা নর্মালি ইউজার হিসেবে বুঝি। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ধাপেই একটা সফটওয়্যারের ব্যবহার এবং একদম অল দ্য ওয়ে টু দ্য টপ ডেভেলপমেন্ট, ঠিক আছে, এর মধ্যে যারা সবাই জড়িত সবাই আসলে কিন্তু এটার ইউজার। এবং এই ইউজারদেরকে বুঝানোর জন্য যে এই সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করতেছে প্রত্যেকটা স্টেপে, এই ধরনের যত ডকুমেন্টস আছে, এইটাকেই বলা হচ্ছে আমার সফটওয়্যারের বা প্রোগ্রামের জন্য ডকুমেন্টেশন।
ঠিক আছে? এবং এগুলা কিন্তু আমরা এই যে দেখলাম যে বিভিন্ন ধাপে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আমাদের কিন্তু ডকুমেন্ট তৈরি করা হচ্ছে। আচ্ছা, তো আমরা যদি দেখি যে এটা আসলে প্রয়োজনটা কি, তাই না? এটা আসলে এই যে দেখো আমরা বেশ কয়েকটা ইউজ দেখতে পাবো, প্রত্যেকটা পার্টের সঠিক বর্ণনা করে। আচ্ছা, ওকে। ডেভেলপমেন্ট ও মেইনটেনেন্স এর জন্য অপরিহার্য। কারণ কি, আমি যখন আসলে সফটওয়্যারটা তৈরি করব, তখন কিন্তু আমার এটাকে তৈরি করার সময় আমাকে বুঝতে হবে যে কোন পার্টটা কিভাবে কাজ করে, এবং এরপরে আমি যখন সফটওয়্যারটা ইউজাররা ইউজ করা শুরু করবে, তখনও কিন্তু যখন ধরো কোনো ধরনের একটা সমস্যা তৈরি হলো, ধরো যেই কাজটা করার কথা সেটা না করে একটু এরর দিচ্ছে, আমাদের তখন কিন্তু আবার খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় এররটা ছিল, কেন সমস্যা করতেছে। এটা কিন্তু মেইনটেনেন্স। তো তখন আমার এই ডকুমেন্টটা দরকার হবে, তাই না? ডকুমেন্ট ছাড়া তোমার ধরো হাজার হাজার লাইন কোড আছে, তুমি তখন অন্ধকারের মধ্যে কিভাবে খুঁজে বের করবা হাতড়ায় হাতড়ায়? সেইটার জন্যই ডকুমেন্টটা প্রয়োজন। আবার ধরো কি, পুরো সফটওয়্যারটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে, সম্পূর্ণ কার্যপ্রণালী, সেটা বোঝার জন্য কিন্তু আমার প্রোগ্রামের ডকুমেন্টেশন প্রয়োজন। এবং একটা সফটওয়্যারকে তুমি যদি বেস্ট ইউজ করতে চাও, তাহলে কি, সফটওয়্যারটাকে আসলে তোমার সম্পূর্ণভাবে জানতে হবে, এবং জানার জন্য কিন্তু এই ডকুমেন্টেশনটা প্রয়োজন। তো এই কাজগুলোই আসলে আমার ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা। আচ্ছা, তো উদাহরণটা কিরকম হইতে পারে? ফার্স্টে আমরা যেটার সাথে সবচেয়ে বেশি পরিচিত, সেটা হচ্ছে কি আমাদের ইউজার ম্যানুয়াল। কারণ কি, কারণ আমরা এন্ড ইউজার, বেশিরভাগ সময় কি করি, আমরা প্রোগ্রাম তো আর তৈরি করি না, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমরা প্রোগ্রাম ইউজ করি। তো ইউজ করার সময় আমরা যেটা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই কন্ট্রোল সি দিলে হচ্ছে গিয়ে কপি হবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, তাই না? তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমার ইউজার ম্যানুয়ালে লেখা থাকে। তারপরে আসতেছে কিন্তু ডিজাইন ডকুমেন্ট। একটা সফটওয়্যার যখন তৈরি করা হয়, তখন কিন্তু আমরা এই ডিজাইন ডকুমেন্ট দেখে দেখে সফটওয়্যারটা আসলে কিভাবে ডেভেলপ করা হবে সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? এবং টেকনিক্যাল ডকুমেন্ট, ওই যে টেকনিক্যাল যেই ধরনের ইস্যুগুলো থাকে, যে হ্যাঁ এইটা এইভাবে ক্যালকুলেশন করা যাবে, কিন্তু যদি ওইভাবে করতে চাও কোনো একটা প্রবলেম হইতে পারে, এইরকম এই ধরনের জিনিসগুলো টেকনিক্যাল ডকুমেন্টে লেখা থাকে। আর ফাইনালি যেটা, সেটা হচ্ছে যে লিস্ট অফ নোন বাগস। তোমরা দেখবে কি, যে প্রত্যেকটা সফটওয়্যার যত ভালো করে ডেভেলপ করা হোক, কোনো না কোনো একটা সমস্যা থেকে যায়, বা কোনো না লিমিটেশন থেকে যায়, যেটা হয়তো ভবিষ্যতে কোনো ভার্সনে ঠিক করা হবে। তো এই যে আমার যে বাগগুলা কারেন্টলি যেটা আছে, অথবা হচ্ছে এর আগে যেগুলো ঠিক করা হয়েছে, সবকিছুই কিন্তু এরকম লিস্ট করা থাকে। তো এগুলোও কিন্তু প্রোগ্রাম ডকুমেন্টেশনের পার্ট, ঠিক আছে? তো এই গেল আমাদের ডকুমেন্টেশন। এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম, ঠিক আছে? তো অ্যালগোরিদম জিনিসটা আসলে কি? অ্যালগোরিদম খুবই সিম্পল ভাবে বলতে গেলে, কোনো সমস্যা সমাধানে স্টেপ বাই স্টেপ আমি যেই এক্সাক্ট কার্যপ্রণালীটা ফলো করব, ঠিক আছে? যেমন কি, এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, আমরা দেখব কি যে সুনির্দিষ্ট ইনপুট আউটপুট, ঠিক আছে, যে এটার একটা এক্সাক্ট ইনপুট থাকবে এবং এক্সাক্ট আউটপুট থাকবে, ঠিক আছে? এরপরে কি, এটা খুবই ক্লিনলি এবং এক্স্যাক্টলি লেখা থাকবে, ঠিক আছে, স্পষ্টভাবে বর্ণিত। কারণ তুমি যদি ধরো কোনো কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছ, যে একটা ঠিকানা বললা কাউকে, যে এই গলি দিয়ে ঢুকবেন, তারপরে হচ্ছে গিয়ে বামে যাবেন, বামে গিয়ে ধরো 10 কদম সোজা হাঁটবেন, হেঁটে হচ্ছে গিয়ে 5 তলা যে বিল্ডিংটা আছে ওটার দিকে তাকাবেন, তারপরে হচ্ছে উল্টা দিকে যাবেন, এইভাবে। তো জিনিসটা কি, স্টেপ বাই স্টেপ তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ। এখন তুমি ধরো বললা 5 তলা বিল্ডিং এর কথা, কিন্তু ওইখানে গিয়ে দেখা গেল 5 তলা বিল্ডিং হচ্ছে গিয়ে 2-3টা, এখন কোনটার দিকে তাকাবো, তাই না? তো এইরকম কোনো অ্যাম্বিগুইটি থাকা যাবে না, স্পষ্টভাবে যে হ্যাঁ 5 তলা বিল্ডিং এখানে একটাই আছে, অথবা তুমি বললা যে লাল রঙের 5 তলা বিল্ডিং যেটা আছে, যে ওইখানে লাল রঙের 5 তলা বিল্ডিং একটাই আছে, এইরকম, যে তোমার খুবই ক্লিনলি এবং এক্স্যাক্টলি বলতে হবে। তারপরে কি, আবার এই অ্যালগোরিদম দিয়ে তুমি যেই সমস্যার সমাধান করবা, সেটা কিন্তু কম্পিউটারের সীমার ভিতরে থাকতে হবে। যেমন ধরো তুমি বললা কি, যে আপনি এখানে আসেন, এরপর হচ্ছে গিয়ে 50,000 স্টেপ সামনে যান, তাইলে আপনি আমেরিকাতে চলে যাবেন, ঠিক আছে? তো এইভাবে বললে কি সম্ভব? ধরো একটা হিউম্যান লিভ তো এটা পসিবল না। তো কম্পিউটারের অ্যালগোরিদমের ক্ষেত্রেও তোমার কিন্তু এই ধরনের জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইখানে কি, এখানে যেমন ধরো অসীম সময় লাগবে, অথবা অসীম মেমোরি লাগবে। যেমন তুমি বললা কি, 0 to ইনফিনিটি পর্যন্ত কাউন্ট করতে কম্পিউটারকে। তো কম্পিউটার কিন্তু করতেই থাকবে, কিন্তু জীবনেও কিন্তু ইনফিনিটি রিচ করতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু অসীম সময়ের সমস্যা। আবার তুমি বললা কি, যে 0 to ইনফিনিটি আমি
কম্পিউটারে লিখে রাখবো 1 2 3 এভাবে কম্পিউটারে লিখতে থাকবো। তাহলে কি একটা নির্দিষ্ট সময় পরে তোমার কিন্তু মেমোরি ফিল আপ হয়ে যাবে। যেমন ধরো তোমার 8 জিবি র্যাম আছে বা তোমার 16 জিবি র্যাম আছে, যতই থাকুক, ধরো 16 জিবি র্যামে এক সময় ফিল আপ হয়ে গেল। তো এই ধরনের কিন্তু কাজগুলো অ্যালগোরিদমে করা যাবে না। ঠিক আছে, আমি যখন একটা ইনস্ট্রাকশন দিব কম্পিউটারকে, এই ইনস্ট্রাকশনটাই কিন্তু এই যে সুনির্দিষ্ট কার্যপ্রণালী, এটা কিন্তু আমার অ্যালগোরিদম। এটা কিন্তু তাকে বুঝাইতে হবে এবং এটা তার নিজের লিমিটের ভিতরে থাকতে হবে। ওকে, আর ফাইনালি যেটা, এটা কোনো প্রোগ্রামিং ভাষার উপর বিশেষভাবে নির্ভরশীল হবে না। কারণ ব্যাপারটা এরকম যে তুমি ধরো একটা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট করে একটা অ্যালগোরিদম লিখলা, কিন্তু সেটা অন্য একটা ল্যাঙ্গুয়েজে কাজ করে না, তাহলে কিন্তু জিনিসটা আসলে খুব একটা তোমার ভালো প্র্যাকটিস হইলো না। ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যাপারটা। এখন আমরা একটা এক্সাম্পল দেখি আসলে। এই যে যেমন ধরো আমরা এটা এক্সাম্পল দিতে পারি যে ফেসবুক পোস্টে তুমি রিয়াক্ট করবা, ঠিক আছে, আইদার লাইক দিবা অথবা হাহা দিবা। ঠিক আছে, তো সেটা করার জন্য আমাদের অ্যালগোরিদমটা আসলে ঠিক কিরকম হবে, আমরা যদি যাই দেখো, আমরা কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ একদম জিনিসটাকে ভেঙে ফেলছি, এটাই আসলে অ্যালগোরিদম। তুমি নিজেও কিন্তু এই কাজটাই করো, কিন্তু তুমি কিন্তু একবার কন্টিনিউয়াসলি করে ফেলো। তো এটাকে আমরা যদি স্টেপ বাই স্টেপ ভেঙে দেখি, দেখো ফার্স্ট স্টেপটা কি। ফার্স্টে হচ্ছে আমরা ফেসবুক খুলি, তাই না? ফেসবুক অ্যাপটা তো আমাকে খুলতে হবে, নাহলে আমি এখানে যাবো কিভাবে? ওকে, দেখলাম, খুললাম। এরপরে স্টেপ 2 হচ্ছে আমার, আমি পোস্টটা দেখবো। পোস্টটা না দেখলে আমি কি দিব না দিব সেটা তো আমাকে বুঝতে হবে, তাই না? নেক্সট স্টেপ হচ্ছে এইটা। আচ্ছা, তারপরের স্টেপটা কি? পোস্টটা কি ভালো লেগেছে? ঠিক আছে, এইখানে একটা ডিসিশন নিতে হবে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে কি লাইক দিব, তাহলে সেই জন্য আসলে কি লাগলে ধাপ 5-এ যাই। ঠিক আছে, 5, তো 5-এ কোথায়, এই যে দেখো লাইক দেই। ঠিক আছে, ভালো লাগলে লাইক দিলাম, তারপরে এই যে ধাপ 5-এ চলে আসলাম। ফাইনালি ধাপ 7। ঠিক আছে, ধাপ 7 হচ্ছে কি তোমার কাজ শেষ। কিন্তু আমার যদি ভালো লাগলো না, ধরো যে মানে ঠিক ভালো লাগে নাই তা না, আমার আসলে খুব মজা লাগলো আর কি। ঠিক আছে, যে খুব মজা পাইলাম, তো সেটা হচ্ছে গিয়ে নেক্সট স্টেপ। দেখো ধাপ 3 এর পরে পরে আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে 4-এ। ঠিক আছে, যে দেখে অনেক মজা পাইছি। তো সেটা করলে কি করতে হবে, তাহলে আমার ধাপ 6-এ যাইতে হবে। 6-এ হচ্ছে গিয়ে এই যে হাহা দিলাম। ঠিক আছে, একটাতে কিন্তু লাইক দিছি, ঠিক আছে, ভাল লাগছে লাইক দিছি, আর আরেকটাতে হচ্ছে গিয়ে মজা লাগছে, সেই জন্য হচ্ছে এখন আমি হাহা দিব। তো এটা সেটাতে কিন্তু এই যে ধাপ 6-এ চলে আসলাম, এই যে এখান থেকে এইটাতে। আর ওইখান থেকে কিন্তু এই যে 5-এ ছিল, এখান থেকে এই যে 5-এ। ঠিক আছে, এই 5-এ ছিল। ঠিক আছে, তাহলে দিলাম, হয় লাইক দিলাম অথবা হা দিলাম, এরপরে কিন্তু আমার কাজটা শেষ করলাম। তাহলে ব্যাপারটা কিন্তু এইরকম হইলো। ঠিক আছে, এই যে হা দিয়ে দিলাম, ডান। এইটাই ছিল আমার মানে একটা অ্যালগোরিদমের এক্সাম্পল, যে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ জিনিস, যে কোনো ধরনের কাজকে স্টেপ বাই স্টেপ ভেঙে ফেলবো। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আমরা যদি দেখতে চাই যে অ্যাকচুয়ালি এই যে আমি মাত্র দেখলাম অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমকে আমি যদি একটা চিত্রের মতো করে প্রকাশ করতে চাই, ঠিক আছে, ঠিক আছে, এই স্টেপ বাই স্টেপ ওয়ার্কটাকে আমি যদি কোনো ডায়াগ্রাম হিসাবে দেখাইতে চাই, এটাই কিন্তু হচ্ছে গিয়ে ফ্লো চার্ট। ঠিক আছে, ফ্লো চার্টের নামটা যদি আমরা দেখি, দেখো ফ্লো চার্ট, তার মানে কোনো একটা কিছুর প্রবাহ বুঝাচ্ছে। ঠিক আছে, কোনো একটা কিছুর ডিরেকশন বুঝাচ্ছে, যে আমি এখান থেকে ওইখানে যাচ্ছি, এই কাজ থেকে ওই কাজ করতেছি। ঠিক আছে, এরকম একটা ওয়ার্কের ফ্লো বা ওয়ার্ক ফ্লো দেখাচ্ছে। ঠিক আছে, ফ্লো চার্ট একটা চার্টের মাধ্যমে। ঠিক আছে, এটাই কিন্তু আমরা যে অ্যালগোরিদমটা দেখলাম ওইটার জাস্ট ডায়াগ্রাম ভার্সন, আর কিছুই না। এটাও কিন্তু দেখো, আমরা যদি মানে পয়েন্টগুলো একটু দেখি, যে এটা প্রবাহ বোঝানো ফ্লোচার্টের মূল উদ্দেশ্য। ঠিক আছে, একটা সফটওয়্যারের ভিতরে বা একটা প্রোগ্রামের ভিতরে আমার কাজগুলা কোনটার পরে কোনটা কিভাবে হচ্ছে, এটাই কিন্তু ফ্লোচার্ট দিয়ে করা হয়। এবং ফ্লোচার্ট হচ্ছে গিয়ে মানে মারাত্মক ইউজফুল একটা জিনিস। তোমরা দেখো এটা সুবিধাগুলো কি, এটা সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। তুমি যখন একটা ফ্লো চার্টের দিকে তাকাবা, তাকাইলেই কিন্তু আমরা কি, যখন ধরো বড় একটা প্যাসেজ লেখা, এটা এখানে ধরো সফটওয়্যারের কি কি করে স্টেপ বাই স্টেপ সব বর্ণনা করা আছে, বাট বড় একটা ধরো এই যে এত বড় একটা প্যাসেজের মধ্যে লাইনের পর লাইন লাইনের পর লাইন লিখে রাখছে, তো এটা দেখলে মানে তোমার মাথায় হয় ঘুরে যাবে, অথবা তুমি পুরো প্যাসেজের শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে যেতে শুরুর লাইন ভুলে গেলা। তো এরকম একটা ঝামেলাময় জিনিস আর কি। কিন্তু তুমি যদি একটা ফ্লোচার্টের দিকে তাকাও, একটা ফ্লোচার্টে তুমি দেখবা যে স্টেপ বাই স্টেপ একদম জিনিসগুলো লেখা, এটা সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। এবং এটার জন্য আসলে দ্রুত কমিউনিকেট করা সম্ভব, যে তুমি একটা ফ্লোচার্ট দেখাইলা তোমার কোওয়ার্কারকে, সে দেখেই বুঝে ফেললো যে আচ্ছা ঠিক আছে এটা এইভাবে কাজ করে। এবং এই কারণে সহজে কমিউনিকেশন করা যায়। এই যে এই সুবিধাগুলো কেন দেখাচ্ছি, এটা মাঝে মধ্যে কিন্তু পরীক্ষা আসে যে ফ্লোচার্টের সুবিধাগুলো কি লেখো। ঠিক আছে,
তো তখন কিন্তু তুমি এই পয়েন্টগুলো লিখতে পারবা। সম্পূর্ণ ধারণা পাওয়া যায়, দ্রুত কমিউনিকেট করা যায় ইনফরমেশন, সহজে তোমার কাজ করতে পারবা। এবং যখন আসলে তোমার প্রোগ্রামে কোনো সমস্যা হবে, তখন কিন্তু খুবই সহজে তুমি সেটার বিশ্লেষণ করতে পারবা, কারণ স্টেপ বাই স্টেপ সবকিছু পরিষ্কার ছবির মতন। ঠিক আছে? এবং ফাইনালি সেটা হচ্ছে গিয়ে উন্নত ডকুমেন্টেশন, যে তুমি তুমি হাই কোয়ালিটি ডকুমেন্ট তৈরি করতে পারবা, কারণ এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার দেখলেই খুবই কাজে লাগবে। ঠিক আছে? এই যে প্রোগ্রামের উন্নয়নের কাজে লাগবে। ঠিক আছে? এই আচ্ছা, তো এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমার প্রোগ্রাম ফ্লোচার্ট। ফ্লোচার্টের এটা একটা উদাহরণ। সেখানে হচ্ছে আমাদের যে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বর্ণনা থাকবে এবং প্রোগ্রামের কাজে ডিবাগিং এর কাজে প্রয়োজন হবে। আমরা যদি এটার একটা ছবি দেখি, এই যে দেখো, তো এই যে প্রোগ্রাম ফ্লোচার্ট লিখতে আমরা যখন আসলে পরীক্ষায় বা আমাদের এমনিতেও আমাদের সিলেবাসে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এই প্রোগ্রাম ফ্লোচার্টই। ঠিক আছে? এই প্রোগ্রাম ফ্লোচার্টে আমাদের এই সেই সিম্বলগুলাই কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে? এই যে ফ্লোচার্টের এই সিম্বলগুলা ব্যবহার করেই কিন্তু আমরা আমাদের যত ধরনের আমাদের বইতে যেই ইয়াগুলো আছে, এক্সাম্পলগুলো আছে, এগুলো কিন্তু সব আমরা এগুলা দিয়ে আঁকবো। তো এইখানে দেখো, আমরা যদি আসলে সিম্বলগুলো একটু খেয়াল করে দেখি, এখানে খুবই সিম্পল কয়েকটা শেপ, জাস্ট এই শেপগুলা দিয়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেপে আসলে কি জিনিস হচ্ছে এইটা বোঝানো হবে। ঠিক আছে? প্রোগ্রামের শুরু এবং শেষ বুঝাবে হচ্ছে কোনটা দিয়ে, এই যে এরকম ধরো ট্যাবলেট শেপের। ঠিক আছে? এটা দিয়ে বুঝাচ্ছে হচ্ছে গিয়ে শুরু এবং শেষ। ঠিক আছে? এই যে এইরকম একটা শেপ। তারপরে আমরা দেখতেছি কি, তীর চিহ্ন দিয়ে তো বুঝাচ্ছেই যে প্রোগ্রামের লাইন। ঠিক আছে? কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তীর চিহ্ন দিয়ে তো আমরা অলওয়েজই দেখাই যে ডিরেকশন, যে কোনো কিছু ডিরেকশন, সেটা কিন্তু এই যে এখানে সেম তীর চিহ্ন দিয়ে একটার সাথে আরেকটা ডিরেকশন। তারপরে আমরা যখন প্রোগ্রামে কোনো ধরনের ইনপুট আউটপুট দিব, সেটা দেখানো হবে গিয়ে এই যে এরকম রম্বস আকৃতি দিয়ে। রম্বস কিরকম হয়, এই যে এরকম প্যারালাল দুইটা, আর এই যে এরকম আরো প্যারালাল দুইটা থাকে, তাই না? কিন্তু এটা কি স্কিউ থাকে, এটা 90 ডিগ্রি না হয়ে একটু কাত হয়। ঠিক আছে? তো এরকম রম্বস দিয়ে আমরা দেখা হচ্ছে কি ইনপুট আউটপুট। তারপরে প্রোগ্রামের ভিতরে যখন ডাটা নিয়ে কোনো প্রসেসিং হবে, প্রসেসিংটা আমরা দেখাবো এরকম কি চারকোনা। এটা ওই রম্বসের মতো, কিন্তু এটা আমার কি হবে, আমার হবে গিয়ে রেক্টাঙ্গুলার হবে এইরকম। এটা দিয়ে প্রসেসিং। ঠিক আছে? আর আমি যখন প্রোগ্রামের ভিতরে কোনো ডিসিশন নিব, ঠিক আছে, কোনো ধরনের ইয়েস নো, যে ইনপুট কি দেওয়া হয়েছে বা ইনপুট কি সঠিক, এটা যদি ইয়েস হয়, ঠিক আছে, তাহলে একটা কাজ হবে। যদি নো হয় তাহলে অন্য আরেকটা কাজ হবে। ঠিক আছে? এই যে এখানে হচ্ছে গিয়ে কোশ্চেন করা হবে, এটা যদি ইয়েস হয়, ধরো ইয়েস, তাহলে এদিকে, আবার নো হইলে অন্য দিকে চলে যাবে। ঠিক আছে? আর আমাদের অনেক সময় কি করতে হয়, দেখা যায় যে মাল্টিপল এরকম চিহ্ন কানেক্ট করতে হয়। তো তখন কিন্তু আমরা এই যে কানেক্টরটাকে ব্যবহার করব, এরকম গোল একটা ছোট্ট একটা শেপ দিব, ওটা কিন্তু আমাদের কানেক্টর। আর এটা খুব একটা বেশি ইউজ করা হয় না, এটা এই যে অ্যানোটেশন। তবে যখন ধরো তোমার কোনো একটা কিছু আসলে একটু ব্যাখ্যা করে বোঝানো দরকার, ঠিক আছে, বা কোনো একটা কিছু সম্পর্কে তুমি কিছু এক্সট্রা কিছু কথা বলতে চাচ্ছ, যেমন ধরো যে এই যে এইখানে যে প্রসেসিংটা হচ্ছে এটা সম্পর্কে তুমি কথা বলতে চাচ্ছ, তো এইখান থেকে একটু ডট ডট দিয়ে তুমি তখন এইভাবে একটা বক্স দিয়ে, এই যে হাফ একটা ব্র্যাকেটের মতন, থার্ড ব্র্যাকেটের মতন দিয়ে তুমি তখন এখানে একটু ব্যাখ্যা লিখে দিবা। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অ্যানোটেশন বা তোমার ব্যাখ্যা, এই টাইপের। তো এই ছিল আমাদের, আমরা যেই প্রোগ্রাম ফ্লোচার্ট গুলা লিখবো, সেই প্রোগ্রাম ফ্লোচার্টের সিম্বল গুলা। ঠিক আছে? তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এই দেখো, ঠিক আছে, আমরা একটু জুম করি। অনেকে তোমাদের তো বেশিরভাগই সম্ভবত মোবাইল ফোনে এই জিনিসগুলো দেখে থাকো, তো তোমার জন্য এটা আসলে একটু জুম করে নিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তো আমরা যদি দেখি এখন, এই যে এটা আমাদের একটা ফ্লোচার্টের এক্সাম্পল। এখানে দেখো, ওই যে আমরা গোলাকৃতি দিয়ে কি বুঝাতাম, স্টার্ট, এই যে দেখো স্টার্ট বা স্টপ, এই এখানে কিন্তু আমার স্টার্ট হলো। ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে যে আমরা কোন একটা ইনপুট আউটপুট নিচ্ছি, এই এই যে একটা জাস্ট শেপটা এখন দেখো, এই এখন কিন্তু আমাদের এই ফ্লোচার্টটা বুঝার কোনো দরকার নাই। ঠিক আছে? আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে এইরকম ফ্লোচার্ট দিয়ে আসলে কি হয়। ঠিক আছে? বা এই শেপগুলা কিভাবে ইউজ করি আমরা। দেখো এই যে এখানে স্টার্ট হচ্ছে, এখানে কোন একটা কিছু ইনপুট নিচ্ছে, এখানে কোনো এক ধরনের ডিসিশন হচ্ছে, এই যে ডিসিশনের শেপটা। ঠিক আছে? ইয়েস নো, এই যে এখানে ইয়েস হলে একটা কাজ হবে, নো হলে আরেকটা কাজ হবে। তারপরে দেখো এইদিকে আরো ডিসিশন আসতেছে। ঠিক আছে? তারপরে দেখো দুইটা ডিসিশনের অ্যান্সার আবার নো হলে আবার কানেক্ট হচ্ছে, এই যে কানেক্টর। তারপরে আউটপুট দিল, আউটপুট দিচ্ছে, এক 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 কাজের জন্য এক এক রকম আউটপুট হচ্ছে, এক এক ধরনের পাথওয়েতে গিয়ে ফাইনালি দেখো এন্ড হয়ে গেল। ঠিক আছে? তো এইটাই কিন্তু আমার কি টোটাল শেপটা।
রাইট? তো কমপ্লিট শেপ হয় এইরকম, এই ধরনের শেপ হয়, ঠিক আছে? তো আমরা এইখানে আসলে এই প্রোগ্রামটাই যে স্পেসিফিক আমরা যে স্টেপ বাই স্টেপটা দেখলাম, এটা আসলে কি ছিল, 3টা নাম্বার এ বি সি ইনপুট নিয়ে এদের মধ্যে সবচেয়ে বড়কে হয় এ অথবা বি অথবা সি এইটা বের করা, ঠিক আছে? এটার অ্যালগোরিদম হচ্ছে এটা, আমরা হচ্ছে একটু পরেই সেটা দেখব, ঠিক আছে? অ্যালগোরিদম বলতে আসলে এই অ্যালগোরিদমের যেই প্রকাশটা ফ্লোচার্ট আকারে সেইটাই, ঠিক আছে? এই ফ্লোচার্ট আকারে প্রকাশটাই আমরা কিন্তু এখানে দেখলাম। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে ফ্লোচার্ট আঁকার আসলে সাধারণ কিছু জেনারেল রুলস আছে, ঠিক আছে? যে তুমি উল্টাপাল্টা কিন্তু আঁকলে হবে না, ঠিক আছে? তোমার কিছু অবশ্যই রুলস ফলো করতে হবে আঁকার সময়। সেই রুলসগুলো কি ছিল? স্ট্যান্ডার্ড সিম্বলগুলো ব্যবহার করতে হবে, এটা তো জেনেরিকই। যে তুমি যদি এক এক ধরনের সিম্বল ব্যবহার করলে, একজন এক ধরনের সিম্বল ব্যবহার করলো, আরেকজন আরেক রকম করে আঁকলো, তাহলে কিন্তু মিসকমিউনিকেশন হবে, সে ভাববে এটা আসলে কিন্তু অন্য জিনিস, রাইট? আচ্ছা, এবং ডিরেকশন, একটা সঠিক ডিরেকশন থাকতে হবে, হয় তোমার উপর থেকে নিচে ফ্লোচার্টটা আঁকতে হবে, এই যে আমাদের আগের যে এক্সাম্পলটা দেখলাম সেটা কিন্তু কি উপর থেকে নিচে ছিল, অথবা হচ্ছে বাম থেকে ডানে, মানে একটা ডিরেকশন ফলো করতে হবে। আবার কি সবচেয়ে কম অ্যারে এবং কানেকশন ব্যবহার করে আমরা যদি কাজটা করতে পারি, মানে সবচেয়ে ক্লিনলি যেভাবে করা যায় সেভাবেই করা উচিত। আর তোমার দেখো যে এটা কোনো জটিলতা থাকবে না, যত কম কথায় সুন্দর করে পরিষ্কার করে বুঝাইতে পারো, ওকে? এবং ওই যে সেম অ্যাজ অ্যালগোরিদমের মতোই তোমার কিন্তু নির্দিষ্ট কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। তো এই ছিল আমাদের নিয়মাবলীগুলা, ঠিক আছে? এরপরে আমরা যেখানে আসতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সিউডো কোড, ঠিক আছে? সিউডো মানে কি? সিউডো মানে ওয়ার্ডটার মানেই হচ্ছে গিয়ে মিথ্যা, ঠিক আছে? আচ্ছা, তো যে কোনো প্রোগ্রামিং ভাষায় কোড না লিখে, ঠিক আছে, আমি যদি ইংলিশ, নর্মাল ইংলিশ ব্যবহার করে স্টেপগুলোকে, একটা কোডের স্টেপগুলোকে আমরা যদি কোডের মতো করে লিখি, এই যে এইখানেই দেখো যে কোডের মতো কিন্তু আসল কোড না, তার মানে কি মিথ্যা কোড, মিথ্যা মিথ্যে এরকম লিখলাম, ঠিক আছে? তো সেটাকেই বলা হচ্ছে আমার সিউডো কোড। তো এটাকে আমি যদি সাধারণ ভাষায় একটা প্রোগ্রামে স্টেপ বাই স্টেপ লিখতে পারি সিউডো কোড, তাহলে কিন্তু আমার কি হবে, এটাও কিন্তু অ্যালগোরিদমের মতোই, অলমোস্ট অ্যালগোরিদমের মতন। এবং আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই দেখো, এই যে ফার্স্টে আমি অ্যালগোরিদমটা দেখতেছি এখানে কিসের জন্য, আমি আসলে দেখো এইটা প্রোগ্রামটা হচ্ছে আমার, যে আমি ফারেনহাইট থেকে, ঠিক আছে, ফারেনহাইট থেকে আমি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, এটা হচ্ছে টেম্পারেচারের কনভার্সন, ঠিক আছে? আমি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করব। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্টে কি স্টার্ট করব, ওকে? তারপরে কি করব, ইনপুট অফ টেম্পারেচার ইন ফারেনহাইট, ঠিক আছে? আমি ফারেনহাইটে ইনপুট নিব, কারণ যেহেতু আমি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস, তা সবার আগে কি আমার ফারেনহাইটে ইনপুট নিতে হবে। তারপরে আমি স্টেপ 3 ক্যালকুলেশন করব। এটা কিন্তু একদম মানে ম্যাথ করার মতোই কিন্তু আমাদের সবসময়, ঠিক আছে? তোমরা এটা মনে রাখবা যে প্রোগ্রামিং করা হচ্ছে ম্যাথ করার মতোই, স্টেপ বাই স্টেপ আমার আগাইতে হবে, লজিক্যালি আগাইতে হবে, ঠিক আছে? ইনপুট থাকবে, আউটপুট বের হবে, এবং আমার একটা নির্দিষ্ট গোল থাকবে। এখানেও কিন্তু তাই হচ্ছে, আমি কি করতে চাচ্ছি, ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, ঠিক আছে? তো সেই জন্য আমি কি করলাম, স্টার্ট করলাম, ফারেনহাইট ইনপুট নিলাম, এখন আমি ক্যালকুলেশন করব। তোমাদের তো এই কনভার্সনটা মনে হয় জানাই আছে, যে ডিগ্রি সেলসিয়াস থেকে, মানে ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে নিতে হলে কি করতে হয়, এই যে দেখো, এটার থেকে আগে 32 বিয়োগ দিতে হয়, তারপর হচ্ছে গিয়ে 5 দিয়ে গুণ দিতে হয়, আর পুরোটাকে 9 দিয়ে ভাগ দিতে হয়, ঠিক আছে? বা আসলে কি 5/9 দিয়ে আসলে পুরো জিনিসটাকে গুণ দিতে হয়, তাহলে কিন্তু আমি ফারেনহাইট থেকে সেলসিয়াসে চলে আসতে পারবো, ঠিক আছে? এই স্টেপটাও হয়ে গেল। আর তারপরে কি হচ্ছে আমার, আউটপুট স্টেপ, স্টেপ এটা কি, সেলসিয়াসে আমি টেম্পারেচারটা আউটপুট দিয়ে দিব, দেন ডান। এই হলো আমার অ্যালগোরিদম, একদম সুন্দর 5 স্টেপ অ্যালগোরিদম, ঠিক আছে? তো এই অ্যালগোরিদমটা আমি যদি এখন দেখো ফ্লোচার্ট আকারে আনতে চাই, এই যে এখন আমরা একটু ফ্লোচার্টের ব্যাপারটা দেখতে শুরু করব, যে ফ্লোচার্টটা আসলে দেখতে কিরকম হয়। দেখো, এই যে আমি এই যে অ্যালগোরিদমটা দেখলাম মাত্র, এই যে 5 স্টেপের অ্যালগোরিদম, এখানে তো দেখো দেখো লেখা দেখলে কিন্তু একটু কনফিউজিং লাগে, যে হ্যাঁ এটার পরে এটা হলো, এটার পরে এটা হলো। সেখান থেকে আমি যখন আসলে আমার ফ্লো চার্টে চলে আসলাম, এই যে এটা হচ্ছে আমার ফ্লো চার্ট, ফ্লো চার্ট এখন কিন্তু আর বুঝতে কোনো সমস্যাই হচ্ছে না, ঠিক আছে? যে এই যে স্টার্ট করব আমি, তারপরে কি নিব, এফ এর ভ্যালুটা আমি নিব, রিড, এটাকে রিড করা বলে, ইনপুট বা রিড, ঠিক আছে? তারপরে কি করব আমি,
সি ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32/9, এই যে ক্যালকুলেশনটা আমি করব, ঠিক আছে, ক্যালকুলেশন বা প্রসেসিং ছিল, ঠিক আছে, আমার প্রসেসিংটা এটা হলো। তারপর আমরা কি করব, এই সি এর ভ্যালুটা আউটপুট দিব, তারপরে ডান। একদম সিম্পল স্টেপ বাই স্টেপ জিনিসগুলো কিন্তু আমাদের, এবং এটা একদম ক্লিয়ার। তো এইটাকে যখন আমরা একটা প্রোগ্রাম আকারে নিতে চাই তখন কি হবে দেখো, তাহলে তাহলে আমরা কিন্তু তখন এটাকে সিউডো কোড আকারে লিখবো। এই যে দেখো, সিউডো কোডটা কিন্তু তোমার সেই এত কথা টথা নাই, আরো সিম্পল টেক্সটের মধ্যে একদম সিম্পলে তোমার একটা প্রোগ্রামে যেইভাবে লেখা হইতো সেইভাবেই। এই যে স্টার্ট ইনপুট এফ, স্টার্ট করব, এফ ইনপুট নিব, তারপরে সি ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32/9, আমি এই হিসাবটা করব, ক্যালকুলেট করলাম, সি এর আউটপুট দিলাম, প্রিন্ট সি, এন্ড, ডান। এইটাই ছিল আমাদের সিউডো কোড। তাহলে আমাদের এই তিনটা জিনিস কিন্তু দেখা হয়ে গেল। দেখো, এই যে আমাদের সিউডো কোড মানে মিথ্যা কোড, যেটা আমার কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে না, কিন্তু আমি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের মতো করেই স্টেপ বাই স্টেপ লিখবো। এরপরে আমার গেল হচ্ছে গিয়ে অ্যালগোরিদম, সরি এটা হচ্ছে গিয়ে ফ্লোচার্ট, ঠিক আছে, ফ্লোচার্ট। আর একদম শুরুতে আমার যেটা ছিল এই যে অ্যালগোরিদম, তো আমরা অ্যালগোরিদম থেকে ফ্লোচার্টে যাব, ঠিক আছে, এই যে ফ্লোচার্ট, আর সেখান থেকে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে ফাইনালি সিউডো কোডে। এই সিউডো কোডের পরে আমরা কিন্তু কোড লিখে ফেলতে পারবো, অথবা আমরা চাইলে ফ্লোচার্ট থেকে দেখে দেখেও কিন্তু কোড লিখে ফেলতে পারবো কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে। এবং আমরা এরপরে যে এক্সাম্পল দেখবো, আমরা যখন সি প্রোগ্রামিং এর পার্টে চলে আসব, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই কাজটাই করব। আমরা এরকম ফ্লোচার্ট লিখবো, অথবা ফ্লোচার্টটা আমরা দেখব, দেখে আমরা কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড লিখে ফেলবো এটার থেকে, ঠিক আছে। এইভাবেই আমরা প্র্যাকটিসগুলো করব। আচ্ছা, তো ফাইনালি আমরা কিছু এক্সাম্পল দেখে আজকের ক্লাসটা শেষ করে দেই। তো আমরা যে এক্সাম্পলটা দেখতে যাচ্ছি একদম শুরুতেই, আর দেখো একদম খুব সিম্পল একটা ফ্লো চার্ট, তাই না? তো এই ফ্লো চার্ট আসলে কিভাবে কাজ করতেছে এবং কি জন্য এটা আসলে, এটা হচ্ছে ইভেন নাকি অড, একটা নাম্বার আমি ইনপুট দিব, এটা ইভেন নাকি অড এইটা বের করার জন্য খুব সিম্পল একটা ফ্লো চার্ট। তো দেখো প্রথমেই আমরা এটা ছবিটা একটু বড় করি। এই যে আমরা একদম শুরু করলাম এখান থেকে, ঠিক আছে। শুরু করার পরে আমরা যেই নাম্বারটা ইভেন নাকি অড সেটার মান গ্রহণ করব। এই যে দেখো, এটা কিন্তু একটা রম্বস শেপ, তাই না? তার মানে আমরা ইনপুট নিচ্ছি। তারপরে দেখো কি হচ্ছে, আমরা আর ইকুয়াল টু এন মড 2 এই ক্যালকুলেশনটা করতেছি। তো এইটার মানেটা কি? এটার মানে আসলে হচ্ছে আর ইকুয়াল টু, তার মানে আমি যেই ভ্যালুটা এখানে পাবো সেটা আমি আর এর ভিতরে রাখবো, তাই তো? এখন এন মড 2 এই ভ্যালুটা আসলে কি? আসলে এই মড, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা একটা অপারেটরের মতো, ঠিক আছে। তো এইটা আসলে মড 2 বলতে বোঝায় যে আমি এন এর ভিতর 2 এটা কতবার যাচ্ছে, ঠিক আছে, যাওয়ার পরে আমার ভাগশেষ যেটা, ঠিক আছে, এই ভাগশেষটাই হচ্ছে গিয়ে এন মড 2 দিয়ে প্রকাশ করবে। তাহলে আর আসলে কিন্তু কিছুই না, এন কে 2 দিয়ে ভাগ করলে যেই ভাগশেষটা থাকে ওটাই আর। আর আসলে আমরা এটা কি জানি, যে একটা সংখ্যা জোড় নাকি বেজোড় সেটা কিন্তু বোঝা যায় এটা দিয়ে। আমি যদি 2 দিয়ে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি সেটা জোড়, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটা বেজোড়, তাই না? যেমন আমরা যদি একটু একটা এক্সাম্পল দেখি, তাহলে একটু জুম আউট করে আসি। এই যে আমরা যদি ধরো এরকম দেখি যে 3, 3 কি 3 একটা বেজোড় সংখ্যা, তাহলে 3 কে আমি যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়? আসলে 3 কে 2 দিয়ে ভাগ দিলে আসে আমার কত? 1 থেকে যাচ্ছে, তাই না? তাহলে 1 যে থেকে গেল এটা কি? আমার ভাগশেষ। তাহলে এখানে কিন্তু আর ইকুয়াল টু 1। তাহলে দেখো, আমার যদি আর ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে এটা কি আর ইকুয়াল টু 0 যে এখানে চেক করতেছে, আমি যদি জুম করি, এই যে আর ইকুয়াল টু 0 হচ্ছে না, না। তাহলে না হলে কি সংখ্যাটা আসলে বিজোড়, বিজোড় প্রদর্শন করে আমার প্রোগ্রাম শেষ। আর যদি আমার দেখো আর ইকুয়াল টু 0ই হয়, যেমন আমরা যদি দেখতে চাই, যেমন ধরো 4, 4 কে কি 2 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কিন্তু চলে যাচ্ছে আমার আর ইকুয়াল টু কত হবে তখন? 0, তাই না? কারণ নিঃশেষে বিভাজ্য হচ্ছে, নিঃশেষে বিভাজ্য হলে আর এর ভ্যালু কত হবে? 0। তো তখন কিন্তু আমার আর ইকুয়াল টু 0 যে
এইটা কিন্তু ইয়েস হবে, এই যে হ্যাঁ আর ইকুয়াল টু 0, হ্যাঁ 0 নিঃশেষে বিভাজ্য। তখন n জোর প্রদর্শন করবে, করে আমার কিন্তু এই যে এখানে এসে কানেক্টর এসে শেষ। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা এক্সাম্পল দেখলাম যে n এর মান নিল, নিয়ে সে কি নিঃশেষে বিভাজ্য কিনা চেক করলো। এই যে এই পার্টটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য কিনা চেক করা। n mod 2, মড মানে হচ্ছে গিয়ে মডুলাস, ঠিক আছে, মডুলাস নিচ্ছে। এই মডুলাসের শর্ট হচ্ছে মড, ঠিক আছে। মডুলাস নিচ্ছে, এই n এর ভিতর 2 যাওয়ার পরে আমার ভাগশেষটা কত থাকতেছে, ঠিক আছে। যতবার n এর ভিতর 2 যায়, যাওয়ার পরে ভাগশেষ হয় 1 হবে অথবা 0 হবে, তাই তো। এটাই তো হতে পারে, হয় নিঃশেষে হবে, নিঃশেষে হইলে 0, নাহলে 1 হবে। তো তখন এটা হ্যাঁ না, যদি হ্যাঁ হয় যে হ্যাঁ নিঃশেষে, তাহলে জোড়, আর যদি না হয় তাহলে বিজোড়। ঠিক আছে, তো এইটা আমরা কেন দেখলাম, এটা আসলে আমরা একটা খুবই সিম্পল ফ্লোচার্ট দেখলাম যে এই ফ্লোচার্টটা আসলে কিভাবে কাজ করে। তাহলে আমরা যখন এইভাবে স্টেপ বাই স্টেপ থিঙ্কিং করব, তখন আমরাও ফ্লোচার্ট দিয়ে এইভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, এটা খুবই বেসিক একটা এক্সাম্পল, এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ফ্লোচার্টের কাজটা হয়। এবং এই যে ইভেন অড বের করার এই ধরনের প্রোগ্রামও কিন্তু আমরা পরবর্তীতে লিখব। তো সেই প্রোগ্রামটা লেখার জন্য আমার কিন্তু ফার্স্টে এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে, যে কিভাবে আসলে আমরা কাজের ফ্লোটা আসতেছে। ওকে, আচ্ছা, এরপর আমরা যে এক্সাম্পলটা দেখতে চাচ্ছি সেটা দেখো কি করে। এটা আসলে এই যে আমাকে এরকম সিকোয়েন্স থাকে না, বিভিন্ন ধরনের সিকোয়েন্স, এখানে কি বেজোড় সংখ্যার সিকোয়েন্স দেখা যাচ্ছে 1 3 5 7 অল দ্য ওয়ে আপ টু n, n পর্যন্ত আমি কোনো একটা সিকোয়েন্স শো করব। ঠিক আছে, এইটা আমার লিখতে হবে। তো এই সিকোয়েন্সটা আমি কিভাবে শো করব দেখো, এইখানে আমি একটু জুম করে আসতেছি আমাদের ফ্লোচার্টে। ওকে, তো এই দেখো ফার্স্টে স্টার্ট করলাম, ঠিক আছে। স্টার্ট করার পরে দেখো আমার n মানে কত পর্যন্ত আমি এই সিকোয়েন্সটা দেখাতে চাচ্ছি সেটা ইনপুট নিচ্ছে n পর্যন্ত। ওকে, এইবার দেখো আমি আরেকটা এইরকম চলক নিয়ে নিলাম i, ঠিক আছে, i নামে একটা চলক নিয়ে নিলাম। আমরা ওই যে ম্যাথমেটিক্স করার সময় কি করি, এরকম বিভিন্ন চলক নেই না, এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো এই চলকগুলোতে কি হয়, বিভিন্ন ভ্যালু হয়। তো আমরা এই চলকগুলো ব্যবহার করি এই জন্যই যে এগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করব, বিভিন্ন সময় এগুলোর বিভিন্ন রকম ভ্যালু হবে। তো দেখো এইখানেও কিন্তু আমরা একটা চলক নিয়ে নিলাম i, এবং i কে কোথার থেকে শুরু করলাম, i ইকুয়াল টু 1, মানে একের থেকে শুরু করব আমি কাউন্টিংটা ওইখান থেকে। তো এই যে এখান থেকে আমি কাউন্টিংটা শুরু করলাম, ঠিক আছে, আমার কারণ কি, কারণ আমার সিরিজটাও দেখো এই যে 1 3 5 7 এইভাবে আগাচ্ছে। সো আমি 1 এর থেকেই কাউন্টিংটা শুরু করব। ওকে, এবং n পর্যন্ত যাব, nটা আমি কিন্তু ইনপুট নিয়ে নিছি। এখন আমার যে ইউজার যে ইনপুটটা দিবে, যে আমি n ধরো 5 পর্যন্ত, তো তখন কি হবে আসলে, i শুরু হবে 1 এর থেকে, 1 এর থেকে n পর্যন্ত কাউন্ট করবে। ঠিক আছে, তো কাউন্টিংটা আগে আমরা হাতে হাতে একটু করে দেখি। যেমন ধরো আমি 1 এর থেকে স্টার্ট করলাম, তো এরপরে 1 এর থেকে 3 তে যেতে হলে আমাকে কত আগাইতে হবে, এটার সাথে +2 করতে হবে, তাই না, তাহলে 3 হবে। আবার এরপরে আমি যখন 3 এর থেকে, এই যে 3 এর থেকে 5 এ যাব, তখন কি আমার আবার +2 করতে হবে। তাহলে দেখো একটা বেজোড় সংখ্যা থেকে আরেকটা বেজোড় সংখ্যা যেতে হলে আমার কি করতে হচ্ছে, স্টার্ট করতে হবে 1 এর থেকে, এবং এরপরে কত থেকে 2 করে করে যোগ করতে হবে। এই যে +2 করতে থাকলে আমার 5 এর থেকে 7 আসবে, 7 এর থেকে 9 আসবে, এইভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তো বেসিক আইডিয়াটা হচ্ছে আমার কি করতে হবে, n পর্যন্ত যতগুলা বেজোড় সংখ্যা দেখানোর জন্য আমাকে 2 করে যোগ করতে হবে, +2 করে, এবং স্টার্ট করতে হবে 1 এর থেকে। তো এইখানে দেখো আমি কিন্তু 1 এর থেকে স্টার্ট করলাম, এই যে i equal to 1 স্টার্ট করলাম। এখন কি করতে হবে, আমাকে ফার্স্টে চেক করে দেখতে হবে যে আমি কি n পর্যন্ত গেছি কিনা। প্রত্যেকবারই আমি যখন প্রত্যেক ধাপেই কাজটা করব, দেখো আমার কি n পর্যন্ত হয়েছে, ধরো আমার n ছিল হচ্ছে 9 পর্যন্ত। তো ফার্স্টে যখন আমরা চেক করব তখন কি হচ্ছে, আমি তো n পর্যন্ত যাই নাই, কারণ আমি এখন মাত্র 1 এ আছি, এই যে 1, ঠিক আছে, 1 + 2 হবে আর কি পরে। এখন তাহলে দেখো ফার্স্টেই চেক করে দেখবো আমি কি n পর্যন্ত গেছি কিনা, i n এর থেকে ছোট কিনা। তো যখন ইয়েস হবে যে হ্যাঁ i n এর থেকে ছোট, তখন আমার প্রথম সংখ্যাটা প্রিন্ট হবে। ঠিক আছে, প্রিন্ট বলতে এখানে আসলে বোঝাচ্ছে যে শো করবে আমাকে সংখ্যাটাকে। তো i এখন কত, 1 শো করলো। এরপরে এই যে আমি 2 করে যোগ করব বলছিলাম না, এই যে দেখো i ইকুয়াল টু i প্লাস 2, এটা আসলে এটাই মিন করতেছে যে i এর সাথে আমি 2 যোগ করব, এবং সেটাই হবে আমার নতুন i এর ভ্যালু। ব্যাপারটা আসলে এইরকম, এই যে ফার্স্টে আমার i ইকুয়াল টু কত ছিল, এই যে ফার্স্ট স্টেপে যখন i ইকুয়াল টু 1 ছিল না,
তো এটার সাথে আমি কত যোগ করব 2 করে কত হবে 3 এই যে 3 এটাই কিন্তু এখন আমার নতুন i এর ভ্যালু হবে ঠিক আছে এই যে এইখানে দেখো কি হলো ঘটনাটা এই যে এই জায়গায় i ইকুয়াল টু i প্লাস 2 এরকম যে ছিল না জিনিসটা এখানে কিন্তু এটাই হয়েছে i এর ভ্যালু এখানে কি ছিল ফার্স্টে 1 ঠিক আছে তাহলে 1 প্লাস 2 3 হইল 3 হওয়ার পরে এই ভ্যালুটাই কিন্তু এখন আমার i নতুন i হবে নতুন i এর ভ্যালু এখন হবে 3 ঠিক আছে এবং এই ভ্যালুটা নিয়ে এই যে দেখো এখানে সিম্বল দেওয়া আবার শুরু থেকে আসবে ঠিক আছে আবার স্টার্টে চলে যাবে এই লুপের ঠিক আছে এখানে ঘুরতেছে ব্যাপারটা ঘোরার পরে কি হবে আবার চেক করবে যে আমি কি আমাকে যেই পর্যন্ত করতে বলা হয়েছিল করছি না আমি তো 9 পর্যন্ত করি না এখনো তাহলে এখন আবার ধরো স্টার্ট করবে ঠিক আছে মানে আবার এই জিনিসটা করতে থাকবে আবার আমাকে এবার শো করবে এবার কি শো করবে এবার i এর ভ্যালু কত 3 ঠিক আছে এবার তাহলে আমাকে আগে এই যে 3 শো করবে ঠিক আছে এই যে 3 শো করার পরে কি হবে তখন আমাকে আবার হচ্ছে এটার সাথে আরো 2 যোগ করবে এবার কত হবে 3 যোগ 2 ঠিক আছে এবার হবে 5 i এর নতুন ভ্যালু হবে 5 তারপরে আবার হচ্ছে চেক করে দেখবে যে এটা কি 9 পর্যন্ত হয়েছে কিনা না হয় নাই তখন আবার 5 কে শো করবে ঠিক আছে এই যে এখন পর্যন্ত আমার কি হলো 1 শো করলো 3 শো করলো 5 শো করলো ঠিক আছে এরপরে আবার এর সাথে 2 যোগ করবে 7 শো করবে এইভাবে চলতে থাকবে 7 এর পরে ধরো এইভাবে 9 শো করবে 9 পর্যন্ত শো করার পরে দেখো কি হইলো এখন চেক করে দেখবে এখন কি এই যে i এর যে ভ্যালুটা i এর ভ্যালু এখন 9 হয়ে গেছে তো এটা কি আর 9 এর থেকে ছোট না তার মানে নো আমার কাজ শেষ এন্ড এই যে এইভাবে কিন্তু আমি ফ্লোচার্ট দিয়ে এই আমার অ্যালগরিদম বা এই প্রসেসটাকে বুঝিয়ে ফেললাম এই যে ফ্লোচার্টটা আমরা কিন্তু এই ধরনের প্রোগ্রামই আমরা পরবর্তীতে এই ফ্লোচার্ট দিয়ে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই এরকম প্রোগ্রাম লিখে ফেলবো ঠিক আছে তো এইখানে আমরা বেসিক প্রসেসটা বুঝতে পারলাম ফ্লোচার্ট দিয়ে কিভাবে আমরা একটা সিকোয়েন্স প্রিন্ট করতে পারি তো তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের জিনিসগুলো আসবে যেখানে আমরা বিভিন্ন ধরনের সিকোয়েন্স প্রিন্ট করব এটা তো আমরা দেখলাম বেজোড় সংখ্যার সিকোয়েন্স এক্স্যাক্টলি এই জিনিসটাকে আমরা যদি 1 থেকে স্টার্ট না করে 2 থেকে স্টার্ট করতাম অথবা কি করতাম ধরো এই যে আমরা তো 1 থেকে স্টার্ট করে 1 3 5 7 এটা করলাম এটা না করে আমরা যদি 0 থেকে স্টার্ট করতাম তখন কি তো 0 2 4 এইভাবে হইতো না তখন কিন্তু আমার জোড় সংখ্যা হয়ে যেত অথবা আমরা যদি লাফ দিয়ে দিয়ে ধরো 10 20 30 এরকম প্রিন্ট করতে চাই এটাও কিন্তু একই ওয়েতে করা সম্ভব শো করতে চাই ঠিক আছে কি করতে হবে 10 থেকে স্টার্ট করতে হবে এরপরে 10 করে যোগ করতে হবে তো এই একটা অ্যালগরিদম বা এই একটা ফ্লোচার্ট যদি তোমরা শিখে ফেলো তাহলে কিন্তু এটা দিয়ে তোমরা বিভিন্ন রকম সিকোয়েন্স প্রিন্ট করতে পারবে ঠিক আছে এটাও বেশ ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আজকে আমরা লাস্ট যে এক্সাম্পলটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমার 1 থেকে 100 পর্যন্ত যোগ করার জন্য ঠিক আছে তো এখানে আমরা যদি আগে একটু দেখে নেই জিনিসটা কিভাবে করতেছে এখানে দেখো আমরা স্টার্ট করলাম করার পরে এবার দেখো দুইটা চলক নিচ্ছি ঠিক আছে একটা চলক হচ্ছে i ইকুয়াল টু 1 আবার আরেকটা চলক হচ্ছে সাম ঠিক আছে এই যে এখানে হচ্ছে দেখো এখানে i ইকুয়াল টু 1 আর সাম তো এইখানে যেই জিনিসটা হচ্ছে আমি তো 1 থেকে 100 পর্যন্ত যোগ করব তো যোগ করে ভ্যালুগুলো একটা জায়গায় তো রাখতে হবে জমা করে তাই না এই জন্য আমি সাম নামে একটা চলক নিয়ে নিচ্ছি আমার যত ভ্যালু আছে সব হচ্ছে এটার সাথে যোগ করব আর ওই আগের মতোই আমি যে 1 2 3 4 করে কাউন্ট করব সেই কাউন্টিংটা করব হচ্ছে গিয়ে i কে দিয়ে ঠিক আছে i কে দিয়ে কাউন্টিংটা করব এইখানেও একই রকম ব্যাপার আমরা ফার্স্টে চেক করব যে i যেহেতু আমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করব এই কারণে আমি কম্পেয়ার করব যে i এর ভ্যালু কি 100 থেকে ছোট আছে এখনো হ্যাঁ আছে তাহলে আমি কি করব আমার যেই সাম যেই ভ্যালুটা ছিল তার সাথে হচ্ছে গিয়ে আমি i এর ভ্যালুটা যোগ করে দিব দেখো তাহলে আমি আসলে একটু হাতে লিখে বুঝাই ঠিক আছে জিনিসটা হচ্ছে এইরকম ধরো i এর ভ্যালু ফার্স্টে কত ছিল 1 ঠিক আছে তো আমার সামের ভ্যালু কত ছিল 0 ছিল তো ফার্স্ট স্টেপে কি হবে যেহেতু i এর ভ্যালু 100 থেকে ছোট তাই না তাহলে i এর ভ্যালু সামের সাথে যোগ হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে ধরো ফার্স্ট স্টেপে কি হবে সাম 0 প্লাস 1 ইকুয়াল টু 1 আর i এর ভ্যালু 1 ছিল ওকে এখন সেকেন্ড স্টেপে কি হবে দেখো i এর ভ্যালু কিন্তু এক এক করে বাড়তে থাকবে প্রতি স্টেপে এই যে i ইকুয়াল টু i প্লাস 1 তার মানে i এর ভ্যালু 1 বেড়ে গেল
i এর ভ্যালু 1 বাড়লে এখন কি হবে, এখন i ইকুয়াল টু 2, তাহলে সাম কি হবে, সাম ইকুয়াল টু, আগেই তো 1 ছিল সামের ভ্যালু, তাই না? এই যে প্রিভিয়াস স্টেপে স্টেপ 1 যেটা, স্টেপ 1 এ কি সামের ভ্যালু 1 ছিল, তো 1, এবার প্লাস i এর ভ্যালু কত, 2, ঠিক আছে, এই চলে আসলো 2, ঠিক আছে, এবার সাম ইকুয়াল টু 1 প্লাস 2 চলে আসলো 3, ঠিক আছে। এরপরে আমরা যখন নেক্সট স্টেপে চলে আসব, থার্ড স্টেপ, ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখন i এর ভ্যালু তো আবার বেড়ে গেছে, এই যে i ইকুয়াল টু i প্লাস 1, ঠিক আছে, এখন i এর ভ্যালু হয়ে গেল 3, কারণ আমি কি করতেছি আসলে, আমি যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করব, আমি কি 1 2 3 4 এইভাবে যোগ করতেছি, তো এই যে 1 2 3 4 যোগ করতেছি, এটাই কিন্তু আমি কাউন্ট রাখতেছি i কে দিয়ে, যে i প্রথম স্টেপে 1 ছিল, সেকেন্ড স্টেপে 2 ছিল, থার্ড স্টেপে 3 ছিল, কারণ কি আমি এক এক করে বাড়াচ্ছি প্রতি স্টেপে i এর ভ্যালুটা, তাই না? এই যে এক এক করে বাড়াচ্ছি, এখন i এর ভ্যালু হয়ে গেল 3, এটা আবার কি হবে, এখন আমি এই সামের সাথে যোগ করব আবার, এত গত স্টেপেই সামের ভ্যালু কত ছিল 3, এই 3 এর সাথে এবার আবার আরো 3 যোগ হচ্ছে, 3 3 6 হয়ে গেল, ঠিক আছে। তারপরের স্টেপে কি হবে, আমার i এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, আর সামের ভ্যালু আগেই ছিল 6, তাই না? তাহলে এখন সাম ইজ ইকুয়াল টু 6 প্লাস 4 10। তো এইভাবে কিন্তু জিনিসটা চলতেছে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, একেবারে আমার i এর ভ্যালু যখন 100 হয়ে যাবে, ঠিক আছে, i ইকুয়াল টু ধরো 100, তখন কি হচ্ছে, তখনই ফাইনালি এই যে এইখানে যে ডিসিশনটা আছে, ঠিক আছে, এটা যদি আমরা দেখি, দেখো এই যে এই ডিসিশনটা, যে i কি এখন 100 থেকে ছোট কিনা, 100 থেকে ছোট অথবা সমান কিনা, এই যে লেস দেন অর ইকুয়াল, এখানে এই যে দেখো লেস দেন অর ইকুয়াল সিম্বল দেওয়া আছে, যখন এটা চেক করে দেখবে যে না এখন লেস দেন অর ইকুয়াল 100 পর্যন্ত, তখনও হচ্ছে ফাইনালি যোগ করবে, ঠিক আছে, এই যে সামের সাথে আরো যোগ করবে 100 এবং i প্লাস 1, এবার i এর ভ্যালু হয়ে গেল 101, তারপরে স্টেপে i ইকুয়াল টু 101 হয়ে গেল, এখন কি আর 100 থেকে ছোট বা 100 সমান i এর ভ্যালু না, নেক্সট স্টেপে আর এটা সমানও না ছোট তো নাই, তখন হচ্ছে নো হয়ে যাবে, নো। তাহলে দেখো ফাইনালি আমার এই আউটপুটটা শো করবে সামটা, এই এতক্ষণ পর্যন্ত কিন্তু এই সামের সাথে দেখো আসলে কি হচ্ছিল, এই যে 1 প্লাস 2 প্লাস 3 এইভাবে কিন্তু চলতেই ছিল, ঠিক আছে, ফাইনালি 100 পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, এরপরে হচ্ছে 101 এ এসে দেখে যে না 100 থেকে বেশি বড় হয়ে গেছে, আর যোগ করা যাচ্ছে না, তখনই কিন্তু আমার সামের ভ্যালুটা শো করবে। তো আমরা কিন্তু বেসিক্যালি এটাই হাতে হাতে এটাই করতাম, 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 ধরে একবারে 100 পর্যন্ত যোগ করতে চাইতাম, তাই না? তো এটাই কিন্তু এইভাবে দেখো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপে চেক করলাম যে এখনো কি 100 পর্যন্ত যোগ হয়েছে, হয় নাই, ঠিক আছে, যোগ করলাম ওই সংখ্যাটা, তারপর আরো একবার 100 পর্যন্ত হয়েছে, হয় নাই, ওই সংখ্যাটাও যোগ করলাম, করতে করতে কিন্তু আমার টোটাল সামটা চলে আসবে। তো দেখো এটাও কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ কোনো কাজ করার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাও একটা মোটামুটি পরীক্ষায় আসার মতন জিনিস, ঠিক আছে, ওকে, তো আজকে তাহলে এই পর্যন্তই।